আমাদের ব্রিটেনের হোম অফিস একটা স্কিম এনেছে, যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার মানে অ্যাসাইলাম আবেদন করছে তাদেরকে প্রত্যাবর্তনের জন্য রিসেটলের জন্য 15 মিলিয়ন পাউন্ড দিয়েছে। আমিও ব্যারিস্টার সাহেব আলোচনা করব একজনের অ্যাসাইলাম রিফিউজ, তারপর তিনি কিছু করেননি, ফার্স্ট ট্রাইব্যুনাল রিফিউজের পর কিছু করেননি, আপার ট্রাইব্যুনাল রিফিউজের পর কিছু করেননি, ফার্দার সাবমিশন রিফিউজ হওয়ার পর কিছু করেননি, ফার্দার সাবমিশন রিফিউজ হওয়ার পর রাইট অফ অ্যাপিল পেয়েছেন, সেই রাইট অফ অ্যাপিলও রিফিউজ হয়ে গেছে। এই ধরনের যারা ব্যক্তি আছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তাদের করণীয় কি? ব্যারিস্টার সাহেব প্রথমে আসছি, অ্যাসাইলাম রিফিউজ হচ্ছে অ্যাপিল করেনি, বা ফার্স্ট ট্রাইব্যুনাল থেকে শেষ হয়েছে করেনি, বা আপার ট্রাইব্যুনাল থেকে শেষ হয়েছে করেনি, তারা কি ফার্দার সাবমিশন করবে? ব্যারিস্টার সাহেব আপনার মিউট আছে সব। বিষয় হচ্ছে যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যখনই অ্যাসাইলাম নিয়ে আলোচনা করেছি, আমরা আমাদের দর্শকদেরকে এই বিষয়ে একেবারে সুনির্দিষ্টভাবে তথ্য প্রদান করেছি এবং জানিয়েছি যে আপনি ইনিশিয়ালি অ্যাসাইলাম ক্লেম করলেন, সেটা আপনি সফল হলেন না, তখন আপনার অ্যাপিলে গেল, আপনি হিয়ারিংয়ে অংশগ্রহণ করলেন, ডিসমিসড হয়ে গেল অ্যাপিলটা, আপনি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল আপার ট্রাইব্যুনালে আপনি পুনর্বার অ্যাপিলের জন্য আবেদন করলেন, সেটাও শেষ হয়ে গেল, অ্যাপিল প্রসিডিংসের জায়গাটা শেষ। এখন আপনি ভাবছেন একটা সময় পরে গিয়ে যে আমার তো ভয়টা এখনো রয়ে গেছে। দেখুন, যখনই আপনি ফিল করবেন যে আমার সকল অ্যাপিল প্রসিডিংস শেষ হবার পরও আমার ভয়টা রয়ে গেছে, তখন কিন্তু ফার্দার সাবমিশনস করবার সুযোগটা আপনার চলে আসে, এবং সে কারণেই ইমিগ্রেশন রুলসে আপনার ফার্দার সাবমিশনসের যে প্রভিশনটা সেটা রাখা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে যে যখন আপনার অ্যাপিল অ্যাসপেক্টটাও শেষ হয়ে গেল, তখনও যদি আপনার কাছে মনে হয় যে আপনার যে ফেয়ার অফ পারসিকিউশনটা অনগোয়িং এটা আপনার আছে, তখন কিন্তু আপনি ফার্দার সাবমিশনস করতে পারবেন। কিন্তু শর্ত আছে যে অবশ্যই আপনাকে নতুনভাবে এভিডেন্স দিতে হবে, যে এভিডেন্সটা ম্যাটেরিয়ালি ডিফারেন্ট ফ্রম দি এভিডেন্স ইউ আর অলরেডি সাবমিটেড। দেখেন, আমি আবার বলে দিই যে আপনি অ্যাপিল প্রসিডিংস শেষ করবার পর যখন আপনার কাছে মনে হচ্ছে যে আমার তো ভয়টা এখনো রয়ে গেল, আমি প্রমাণ করতে পারিনি আদালতে, কিন্তু তার মানে এই নয় যে আমার দাবিটা অসত্য, তা আমার দাবিটা সত্য কিন্তু আমি প্রমাণ করতে পারিনি, সে কারণে আদালতে আমি সমাধান পাইনি। তাহলে আমি এখন কি করব? সুযোগটা রাখা হচ্ছে ফার্দার সাবমিশনস। এখন ফার্দার সাবমিশনস তো মুখে বললেই হবে না, আপনাকে এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে, এবং সেই এভিডেন্সটা নতুন এভিডেন্স হতে হবে, ম্যাটেরিয়ালি ডিফারেন্ট হতে হবে আগের এভিডেন্সের চাইতে, এবং এটার একটা সিগনিফিকেন্স থাকতে হবে। সাধারণ কোনো এভিডেন্স দিলেই হবে না, সিগনিফিকেন্স থাকতে হবে। তখন আপনি যে ফার্দার সাবমিশনসটা করছেন এটা চলে যাবে, এটাকে বিবেচনা করা হবে ফ্রেশ ক্লেম হিসাবে। আমরা সাধারণত বলি যে ফ্রেশ ক্লেম করব না, আপনি যেটা করছেন সেটা ফ্রেশ ক্লেম না। রিমেম্বার দর্শক, আপনি যেটা করছেন সেটা ফার্দার সাবমিশনস। এই ফার্দার সাবমিশনস যদি গুরুত্বপূর্ণ হয়, এভিডেন্স দিয়ে যদি এটার যৌক্তিকতা প্রমাণ করতে পারেন আপনি কাছাকাছি, তাহলে এটা চলে যাবে হচ্ছে ফ্রেশ ক্লেম, কারণ আপনি একটা প্রসপেক্ট অফ সাকসেসটা আপনি তৈরি করেছেন। সো প্রসপেক্ট অফ সাকসেসটা তারা যখন দেখবে, তারা বলবে যে ঠিক আছে, তোমার একটা ফ্রেশ ক্লেম। এখন ফ্রেশ ক্লেম হলেই যে তারা দিয়ে দেবে তা না, এটা সাফিসিয়েন্ট কিনা আপনাকে লিভ টু রিমেইন দেওয়ার জন্য সেটা তারা দেখবে। যদি এই ক্ষেত্রে তারা মনে করে যে সাফিসিয়েন্টলি আপনি এটা প্রমাণ করতে পারেন নাই, বাট স্টিল এটা ফ্রেশ ক্লেম, তাহলে আপনাকে রাইট অফ অ্যাপিল দেবে। তখন আপনি আবার আদালতে যেতে পারবেন এবং প্রমাণ করতে পারবেন যে আপনার ভয়টা আছে, এবং ওই ভয়টা যদি আপনি প্রমাণ করতে পারেন, এই ভয় প্রমাণের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে, এটা প্রাসঙ্গিকভাবে বলে রাখি, যেটা নাসিদ ভাই যখন আদালতে যান তখন তিনি জাজদেরকে বলেন প্রথমেই যে তোমাকে মনে রাখতে হবে এখানে যে বার্ডেন, এই বার্ডেনটা কিন্তু অনেক লোয়ার স্কেলে। নাসিদ ভাই এটা সবসময় জাজকে প্রথমেই বলে দেন এখানে বার্ডেন অফ প্রুফের অবস্থাটা কি। একটা অ্যাসাইলাম ক্লেইমে, হিউম্যানিটেরিয়ান ক্লেইমে মনে রাখতে হবে বার্ডেনটা অনেক লোয়ারে। আমরা যে অর্ডিনারি সিভিল স্ট্যান্ডার্ডটা ব্যবহার করি, যে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, এটারও অনেক নিচে। এমনকি একজন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে 10% সম্ভাবনা সে পারসিকিউটেড হবে, নাসিদ ভাই কেস ল দিয়ে জাজদেরকে দেখিয়ে দেন যে সেক্ষেত্রে এটা প্রমাণ করা যাবে। এটা আমি এই জন্য বলছি যে আপনার যদি ফেয়ারটা থাকবে, ডো নট থিঙ্ক যে আপনাকে অনেক কিছু প্রমাণ করে আদালত থেকে নিয়ে আসতে হবে না, অনেক কিছু প্রমাণ করে হোম অফিস থেকে নিয়ে আসতে হবে না। আপনি যদি সত্যিকার অর্থে জেনুইন ফেয়ারটা দেখাতে পারেন, একটা লেভেলে 10-15%, 100%-এর আপনার ব্যালেন্সটা, আপনি কিন্তু আপনার অ্যাসাইলামটা পেয়ে যাবেন। অ্যাসাইলাম সাকসেসফুল হবার ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন।
আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, সেটা হতে পারে আপনার ইন্টারভিউ, হতে পারে আদালতে আপনি কথা বলার ক্ষেত্রে, এবং হতে পারে আপনার ডকুমেন্টস এর ক্ষেত্রে। প্রেজেন্টেশন মানে হচ্ছে আবার নাশিদ ভাই যে সুন্দর করে কথা বলেন সেই প্রেজেন্টেশন না, প্রেজেন্টেশন আপনার ডকুমেন্টস এর ক্ষেত্রেও হবে, আপনি কিভাবে ডকুমেন্টস দিচ্ছেন। এখন আপনি 100টা ডকুমেন্ট দিলেন, আপনি অ্যাসাইলাম পেলেন না, তারপরে গিয়ে আপনি নাশিদ ভাইকে বিরক্ত করতে থাকলেন, আমি এতগুলো দিলাম এতগুলো দিলাম, আসলে আপনি রেলিভেন্ট ডকুমেন্ট দেননি। আবার দেখা গেছে যে আরেকজন আপনারই বন্ধু, সে মাত্র 3টা ডকুমেন্ট দিয়ে হয়ে গেল। তো আপনাদেরকে অলওয়েজ ডকুমেন্টের কোয়ালিটিটা সম্পর্কে বুঝতে হবে। আমি আজকেও আদালতে গিয়েছি এবং একটা অ্যাসাইলাম কেসে আমরা অনেকক্ষণ যাবত আমরা যে কেসটা যখন করেছি, হিয়ারিংটা যখন করেছি, সেখানে অনেক ইস্যু এসছে, স্পেশালি কারেন্ট সাবজেক্ট। এটা নাশিদ ভাই, এটাও কিন্তু ফার্দার সাবমিশনস থেকে ছিল আমার এই অ্যাপিলটা আজকে যেটা আমি প্রেজেন্ট করেছি হ্যাটন ক্রসে। আজকে তো এখন তো নতুন আরেকটা আপনার উপরে ঝামেলা চলে এসছে, হচ্ছে নিউ সার্কামস্ট্যান্স অফ বাংলাদেশ। তবে এখন পর্যন্ত মনে রাখতে হবে, এটাও প্রাসঙ্গিকভাবে বলে ফেলি, আগের সিপিআইন গুলো এখনো ভ্যালিড, সুতরাং সেখান থেকে রেলিভেন্ট ইনফরমেশন গুলো আপনারা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত আপার ট্রাইব্যুনাল থেকে নিউ কান্ট্রি গাইডেন্স না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেক কিছু বলবার সুযোগ আছে পক্ষে বা বিপক্ষে। তো নাশিদ ভাই যে কথাটা দিয়ে এই প্রশ্নটা শুরু করেছেন, সেটা ফার্দার সাবমিশনস এর স্কোপটা অলওয়েজ যখনই আপনি ফিল করবেন যে আপনি প্রমাণ করতে পারবেন না আপনার সত্য দাবিটা, তখনই আপনি ফার্দার সাবমিশনস এর পথে যাবেন। তবে আমার একটা অনুরোধ, এই কথাটা বলে আমি শেষ করবো, এই প্রশ্নের উত্তরের যে পরিস্থিতিটা বা উত্তরের পুরো যে অ্যাম্বিটটা, সেটা আমি শেষ করব। সেটা হচ্ছে যে যখনই ফার্দার সাবমিশনস নিয়ে আমাদের কাছে ক্লায়েন্ট আছে, আমার অভিজ্ঞতা হচ্ছে তারা খুব হালকা ভাবে ফার্দার সাবমিশনসটাকে দেখে, অথচ তার পুরো কেসটাকে নষ্ট করে পুরোপুরি পচিয়ে গলিয়ে তারপর আপনি ফার্দার সাবমিশনস এর দিকে যাচ্ছে। কিন্তু ফার্দার সাবমিশনস এর এই স্টেজটাকে সে একটা ফান হিসেবে নিচ্ছে, মনে করছে একজন আইনজীবীর কাছে চলে গেলাম, তিনি ফার্দার সাবমিশনস করে দেবেন 2-4 পয়সা দিয়ে। আসলে হয় না। একটা ফার্দার সাবমিশন সাকসেসফুল করতে হলে একেবারে আপনার স্ক্র্যাচ থেকে, শুরু থেকে আপনার পয়েন্ট আপনাকে মোকাবেলা করতে হবে। এমনকি আগের জাজের যে ডিসিশন, এটা বারবার কোর্টে আসে, বারবার রিফিউজাল গুলোতে আসে, সেগুলোকে অ্যাড্রেস করতে হয়। তবে এটা সম্ভব যদি আপনি সুন্দরভাবে এই বিষয়টাকে গুছান, এবং সুন্দর প্রেজেন্টেশন হলে এটা সাকসেসফুল না হবার কোনো কারণ থাকে না। প্রিয় দর্শক, আর একটা বিষয় আমাদের বাদ রয়ে গেছে, যার আজকে ব্যারিস্টার স্যাম যেই মামলায় গেলেন, উনি জিতবেন আমি আশা করছি। আরেকজন এই মামলায় হেরে গেলেন, তখন তার কি অবস্থা? তার অ্যাসাইলাম নাই, ফার্দার সাবমিশন নাই, ফার্দার সাবমিশন রিফিউজ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে যদি আবার নতুন একটা জিনিস আসে, আপনি কিন্তু আবার ফার্দার সাবমিশন করতে পারেন। তবে দক্ষ, যোগ্য, অভিজ্ঞ আইনজীবী ছাড়া ফার্দার সাবমিশন রিফিউজ হওয়ার পর করার আমি পক্ষপাতী না। 100 জনের একজনের হতে পারে, যার কিছুই নেই তার হয়তো চলে যেতে হবে, অথবা অনিবন্ধিতভাবে এদেশে থাকতে হবে। যার একেবারে হোপলেস, যিনি 3টা হিউম্যান রাইটস কেস করেছেন, 2টা ইউরোপিয়ান কেস করেছেন, কেয়ারার হিসেবে থাকার চেষ্টা করেছেন, টোয়েকের মামলা আছে, তিনি কি জিতবেন? উত্তর হচ্ছে না। আউটসাইড থেকে আমি বলতে পারি তিনি জিতবেন না। তার একমাত্র উপায় একদম খালিস নিয়াতে শাদি মোবারক করতে হবে। একটুখানি যদি যোগ না করি তাহলে অতৃপ্ত থেকে যাব। সেটা হচ্ছে যে 4 বার ফার্দার সাবমিশনস করবার পরও আবার ফার্দার সাবমিশন হোম অফিসে করিয়ে ডাইরেক্ট হোম অফিস থেকে আপনার সাকসেসফুল কেস আমরা করেছি, আমি নিজে করেছি, এবং তারপরে টাকা মেরে চলে গেছে, সেই কথাটা আর দর্শকদেরকে জানিয়ে দেই। তো এই ধরনের আপনারা কিন্তু মনে করবেন না যে 2বার ফার্দার সাবমিশনস করেছে। আমি যাদেরই কেসটা সঠিক এবং যারা মনে করবেন যে আপনার জেনুইন ফেয়ার অফ পারসিকিউশন, নাশিদ ভাই এই শব্দটা সব সময় ব্যবহার করবেন আপনাদের জন্য, যে জেনুইন ফেয়ার অফ পারসিকিউশন ইমিনেন্ট, যেটা সেই জায়গাটাতে আপনি কখনো হাল ছাড়বেন না, কখনো হাল ছাড়বেন না। নতুন নতুন তথ্য চলে আসে, উপযুক্ত আইনজীবীর সাথে যদি আপনি কথা বলেন, তারা আপনাকে গাইড করবে কিভাবে এভিডেন্স গুলোকে আপনারা গুছাবেন। একটা জিজ্ঞাসা আছে ব্যারিস্টার স্যাম আমার, আপনি এতবার বলেছেন, আমি বলেছেন, ওই দর্শক নিশ্চয়ই আপনার ক্লায়েন্টটা জানে যে টাকা মেরে চলে গেছে, সে লজ্জায় কি টাকা দিতে আসে না বা মাফ চায় না? আসলে লজ্জাটাও তো মানুষের ধীরে ধীরে চলে যাচ্ছে, এটা একটা বিষয়। আর সেকেন্ডলি হচ্ছে, আমরা যখন ইমানের কথা বলি, ইমানের বিশ্বাসটা আমরা এখানে অনুভবটা করি না। আমরা কিন্তু মুখে সারাক্ষণ আল্লাহ, রসুল, কলেমা এসব নিয়ে থাকি। এটা মানে অপ্রাসঙ্গিক, কিন্তু একটুখানি বলতেই হয়। আমি মাঝে মাঝে ফেসবুকে ফলো করি, রাজনৈতিক অনেক সহকর্মী প্রায়শই
কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে পোস্ট দেয়। তো আমি অবাক হয়ে যাই, ব্যক্তি জীবনে সে যে পোস্টটা দিচ্ছে ব্যক্তি জীবনে সে এটা চর্চা করে না, ঠিক আছে। তো আমরা তো আসলে ওই ধরনের মানুষ, ওই ধরনের মুসলিম কিংবা যে ধর্মেই থাকে ধর্মের যে আপনার নিয়ম কানুনগুলো মেনে চলবার সে ইচ্ছে এবং তাগিদটা নেই, শুধু এটা ব্যবহার করি যেমনটা ব্যবহার হয় রাজনীতিতে ধর্মকে। তো এই যে বললেন লজ্জা, না লজ্জা তো নেই, নিজের জীবনের নিজের স্বার্থটা এটাই হচ্ছে শেষ কথা, নিজে কিভাবে একজনকে ঠকাবে ওটাই তো জীবনের লক্ষ্য। তো এবং জীবনে কোনো এক জায়গায় গিয়ে ঠেকে যাবে, তার পরিবার থেকে যাবে, বদদোয়া পেয়ে যাবে, আল্লাহ তার উপরে একটা কিছু স্যাংশন করবেন যেটা আমরা এখন ভাবতেও পারছি না। 5ই আগস্ট যেমন মানুষের অধ্যত্ব কোথায় চলে গেলে একজন মানুষকে এতটা অপমানজনক ভাবে বিদায় নিতে হয়, এখন আবার টেলিফোন করে, মানে নির্লজ্জ যখন হয় যা হয় আর কি, যে মানুষের অধ্যত্ব কেন হলো। আমরা মাঝে মাঝে বলি একটা মজার জিনিস আছে, কিন্তু মজার জিনিসটা আমরা অনেকেই লক্ষ্য করিনি। আমার জানা মতে পৃথিবীতে উনি এবং আর 2-1 জন জীবনে 2বার অন্য একটা রাষ্ট্রে অ্যাসাইলাম করেছেন, 2বার 75-এ করেছেন, 2024-এ করলেন। এরকম তো এখন এটা ফার্দার সাবমিশন করেন নেই, 2বার করেছে, আপনি পাবেন না। কিন্তু কেন ঘটেছে? অধ্যত্ব, অহংকার, অন্যায়, এইসব কারণে আল্লাহ ধরে ফেলে। আমি তো আর কি করবো, আপনি তো সামান্য টাকার জন্য কি মামলা করবেন নাকি? এই মামলাতে আপনার যে সময় যাবে সেই সময় তো আপনি এর চেয়ে অনেক বেশি অর্থ কামিয়ে ফেলবেন। কিন্তু কথা হচ্ছে আল্লাহ তো আপনাকে ছাড়বে না, তো ওটা তো ছাড়ে নাই। আমরা দেখেছি না 5ই আগস্টে তো এটা প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ কখনো যেটা স্বপ্নে চিন্তা করেনি সে ধরনের একটা ঘটনা ঘটে গেছে আবাবিলদের দ্বারা, ঠিক আছে। তো এটা কেন ঘটে? আল্লাহ তো আমাদেরকে নিদর্শনগুলো দেখিয়ে দেন, অনেক বড় বড় জুলুমকে আল্লাহ কিন্তু এটা শেষ করেন হচ্ছে খুব ক্ষুদ্র জিনিস দ্বারা। যে জন্য আমরা দেখি নমরুদ মারা যায়, আপনার নাকের ভেতর মশা ঢুকে, আবরার বাদশাহ তার উপরে আবাবিল পাথর ছুঁড়ে, ছোট ছোট পাখির ঝাঁক, বড় পাখি হতো না, আবাবিল মানেই তো পাখির ঝাঁক, ছোট ছোট পাখি যারা সমুদ্রের দিক থেকে আসে, তাই না? তো বাংলাদেশে তো আমরা তাই দেখলাম। তো যারা এই দর্শকরা দেখছেন, আমরা সহ সবাই এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে। তো আপনি যেটা জিজ্ঞেস করলেন, লজ্জা নাই, তবে ভুক্তভোগী হয়ে যাবে কোনো এক সময়। আল্লাহ হিদায়াত করুক, এই দোয়া করি। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.